আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রিভিয়াস ভিডিওতে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্নটির সমাধান শেষ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইংরেজি তৃতীয় পত্রের দিনাজপুর বোর্ড 2016 সালের পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেটা টপিক হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 উইথ ক্লুজ, কোয়েশ্চেন নাম্বার 2 উইদাউট ক্লুজ এবং কোয়েশ্চেন নাম্বার 3 ম্যাচিং। তাহলে আর দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। কোয়েশ্চেনে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলো দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। তুমি চাইলে কিছু ওয়ার্ডের ফর্মকে চেঞ্জ করতে পারো। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তুমি চাইলে একটা ওয়ার্ডকে একের অধিকবার ইউজ করতে পারবে। বক্সে কি দেওয়া আছে দেখে নি। অফ এটি একটি প্রিপোজিশন। কোনো ওয়ার্ডের শেষে বাংলাতে যখন এর যুক্ত হয় সেটার জন্য ইংরেজিতে অফ ইউজ হয়। ফর এটিও একটি প্রিপোজিশন যার অর্থ জন্য। এ একটি আর্টিকেল এফার্ট, কোনো কিছু প্রদান করা। অ্যান্ড এবং এক্সপেন্সিভ ব্যয়বহুল। দা একটি আর্টিকেল ইনফ্লুয়েন্স প্রভাব। প্যাসেজটি দেখে নেব। ট্রাভেলিং হ্যাজ আ বেনিফিশিয়াল ড্যাশ অন আওয়ার মাইন্ডস। আমাদের মনের ওপর ভ্রমণের একটা সুবিধাজনক প্রভাব রয়েছে। তো অর্থটা চিন্তা করলে ব্ল্যাঙ্ক অনুযায়ী প্রভাব কথাটা আসে। তো এই বক্সে আমরা একটু আগে জানলাম যে ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে প্রভাব, তাহলে বলতে পারি এই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হতে পারে ইনফ্লুয়েন্স। Traveling has a beneficial influence on our minds. The human mind always craves dash change. মানুষের মন সবসময় পরিবর্তনের জন্য হাহাকার করে বা পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে। তো এই যে পরিবর্তনের জন্য হাহাকার করে, তাহলে এই জন্য অর্থে আমরা এখানে ফর প্রিপোজিশনটি ইউজ করতে পারি। তাহলে বি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে ফর। দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস ফর চেঞ্জ। দিস ইজ ড্যাশ বাই ট্রাভেলিং ইন নিউ ল্যান্ডস। এই যে চেঞ্জটা হিউম্যান মাইন্ডের চেঞ্জের জন্য ক্রেভিং থাকে হিউম্যান মাইন্ডের, তো এই চেঞ্জটা ট্রাভেলিং বা ভ্রমণ এফোর্ট করে বা প্রদান করে। যদি অর্থটা এভাবে ভাবো যে এটা প্রদান করা হয় ট্রাভেলিং এর মাধ্যমে ইন নিউ ল্যান্ড, বিভিন্ন নতুন নতুন জায়গায় ট্রাভেলিং এর মাধ্যমে এই চেঞ্জটা প্রদান করা হয়, তাহলে প্রদান করা অর্থে আমরা এখানে এফোর্ট যেই ওয়ার্ডটা দেওয়া আছে সেটাকে ইউজ করতে পারি। কিন্তু এখানে খেয়াল করো এফোর্টটা কিভাবে বসবে। দিস ইজ ড্যাশ বাই। দেখো বাই আছে, তো আমরা জানি যে কিছু কিছু জায়গায় বাই প্যাসিভের কাজ করে বা প্যাসিভটাকে ইন্ডিকেট করে, তাহলে এটাকে প্রদান করা হয়। তো এটা প্যাসিভের উপর জোর দেওয়া হচ্ছে। বি ভার্ব আছে, এরপরে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এরপরে বাই আছে, অ্যান্ড ট্রাভেলিং হচ্ছে এটার অবজেক্ট। তাহলে এখানে আমরা বলতে পারি যে যেই ওয়ার্ডটাই বসবে সেটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে এফোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এফোর্টেড। দ্যাট মিনস সি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে এফোর্টেড। দিস ইজ এফোর্টেড বাই ট্রাভেলিং ইন নিউ ল্যান্ডস। There is none who does not feel dash thrill of joy at the new sight dash experience. এমন কেউ নেই যে কিনা কোনো রোমাঞ্চ অনুভব করবে না, আনন্দের রোমাঞ্চ অনুভব করবে না। তাহলে এইখানে এই যে থ্রিল অফ জয়, এটার আগে আমরা এই থ্রিলটাকে বা রোমাঞ্চটাকে বোঝানোর জন্য একটা আর্টিকেল ইউজ করতে পারি। এখানে এ আছে, দা আছে, বাট এই থ্রিলটা বোঝানো হচ্ছে অনির্দিষ্ট টাইপের, অর্থাৎ কোন একটা আনন্দ বোঝানো হচ্ছে যে কেউই আনন্দ মানে এমন কেউ নেই যে আনন্দ ফিল করবে না। তো এখানে আনন্দটা বা কিসের জন্য সেই আনন্দটা সেটা এতটুকুর মধ্যে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। তাই এই অনির্দিষ্টতা বোঝানোর জন্য আমরা এখানে এ যে আর্টিকেলটি দেয়া আছে সেটা ইউজ করতে পারি। তাহলে ডি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হতে পারে এ। There is none who does not feel a thrill of joy at the new sight dash experience. অভিজ্ঞতার নতুন নতুন দর্শনের ক্ষেত্রে। তো এই যে অভিজ্ঞতা শব্দটির শেষে যে র যুক্ত হয়েছে এইটার জন্য বলেছিলাম যে অফ প্রিপোজিশনটি ইউজ হয় ইংরেজিতে। তাহলে ই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে অফ। There is none who does not feel a thrill of joy at the new sight of experience. Traveling gives us an opportunity to enjoy. ট্রাভেলিং আমাদেরকে একটি সুযোগ করে দেয় টু এনজয় ড্যাশ মোস্ট চার্মিং সিনস। দেখো মোস্ট চার্মিং আছে, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো সুপারলেটিভ ফর্মের আগে ডিগ্রি অনুযায়ী সেটার আগে দা আর্টিকেলটি বসে, তাহলে বলা যায় যে এফ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে দা।
Traveling gives us an opportunity to enjoy the most charming scenes dash nature প্রকৃতির। তো দেখো প্রকৃতির, এই যে প্রকৃতির শব্দটার শেষে র যুক্ত হলো, এটার জন্য আমরা প্রেপোজিশন হিসেবে অফ ইউজ করতে পারবো। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে অফ, মোস্ট চার্মিং সিনস অফ নেচার। Though it is dash, it can bring a change both in body dash mind. Though it is dash, নর্মালি কি হয়, ট্রাভেলিংটা কি খুবই এক্সপেন্সিভ থাকে, তাই না? তাহলে এই সেন্টেন্সের সাথে যদি অর্থটা চিন্তা করো যে যদিও এটা এক্সপেন্সিভ বা ব্যয়বহুল, এটা কি শরীর এবং মন দুটোকেই একটা চেঞ্জ এনে দেয়। তাহলে অর্থ অনুযায়ী এইচ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হতে পারে এক্সপেন্সিভ। দো ইট ইজ এক্সপেন্সিভ, ইট ক্যান ব্রিং আ চেঞ্জ বোথ ইন বডি ড্যাশ মাইন্ড। শরীর এবং মন বোঝাই যাচ্ছে যে আই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি তাহলে অ্যান্ড হবে। Thus traveling can help one to complete one's knowledge. এভাবেই ভ্রমণ একজনকে সাহায্য করে জ্ঞান আহরণটা কমপ্লিট করার ক্ষেত্রে, and can be dash perfect man, এবং এই ট্রাভেলিং এর মাধ্যমেই একজন পারফেক্ট মানুষ হওয়া যায়। তাহলে এই যে একজন অর্থে আমরা এখানে এ আর্টিকেল ইউজ করতে পারি। এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2 দেখব। কোয়েশ্চেনে বলা হয়েছে fill in the blanks with suitable words. দ্যাট মিন্স এখানে কোনো ক্লুজ দেয়া থাকবে না, অর্থ অনুযায়ী বা নিয়ম অনুযায়ী সুইটেবল ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে। চলো প্যাসেজটি দেখে নিই। রবার্ট ব্রুশ ওয়াজ আ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুশ ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা। ইংল্যান্ড ওয়াজ আ গ্রেট ড্যাশ অফ হিজ কিংডম। ইংল্যান্ড ছিল তার রাজ্যের বড় একটা শত্রু। তাহলে শত্রু অর্থে আমরা এখানে এনিমি ওয়ার্ডটি লিখতে পারি। ইংল্যান্ড ওয়াজ আ গ্রেট এনিমি অফ হিজ কিংডম। তোমরা চাইলে অল্টারনেট অ্যান্সার হিসেবে ফো, রাইভাল, অপোনেন্ট এগুলো ইউজ করতে পারো, এগুলোর অর্থ সিমিলার। সো হি ওয়াজ ড্রাইভেন ড্যাশ ফ্রম হিজ কিংডম বাই দ্য ইংলিশ। ড্রাইভ অ্যাওয়ে এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ড্রাইভ অ্যাওয়ে অর্থ হচ্ছে তাড়িয়ে দেয়া। তো সেই অর্থে এখানে বি নাম্বার ব্ল্যাঙ্কে অ্যাওয়ে ওয়ার্ডটা ইউজ করা যায়। হি ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম বাই দ্য ইংলিশ। আবার তোমরা অ্যাওয়ে এর পরিবর্তে আউটও ইউজ করতে পারো, তখন এটার অর্থ হবে হি ওয়াজ ড্রাইভেন আউট ফ্রম হিজ কিংডম বাই দ্য ইংলিশ, অর্থাৎ তাকে বের করে দেওয়া হয়েছিল তার রাজ্য থেকে। যেটাই দাও সেটাই রাইট হবে। ফর দিস এই জন্য হি হ্যাড টু ফাইট এগেনস্ট ড্যাশ ইংলিশ ফর দ্য ডিফেন্স অফ হিজ কান্ট্রি। এই জন্য তাকে যুদ্ধ করতে হয়েছিল এগেনস্ট বিরুদ্ধে ড্যাশ ইংলিশ ইংরেজদের বিরুদ্ধে। তাহলে দেখো এখানে ইংরেজদের কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই আমরা বলতে পারি সি নাম্বার ব্ল্যাঙ্কে বসবে দ্য আর্টিকেলটি। ফর দ্য ডিফেন্স অফ হিজ কান্ট্রি তার দেশের মুক্তির জন্য, অ্যান্ড ড্যাশ মেন এবং তার দেশের মানুষের। তাহলে এই অর্থে এখানে তার মানুষদের, যেহেতু দেশের রাজা তিনি এবং দেশের মানুষগুলোও তার, তাহলে সেই অর্থে কর্তৃত্বাধীন অর্থে আমরা এখানে হিজ যেই পজেসিভ অ্যাডজেক্টিভটি আছে সেটা ইউজ করতে পারি। অথবা তোমরা চাইলে এটার অল্টারনেট অ্যান্সার হিসেবে দা কিংবা কান্ট্রি ইউজ করতে পারো। যদি দা ইউজ করো অর্থাৎ ওই দেশ এবং দেশের মানুষদের নির্দিষ্ট করে বলা হলো, তাহলে দা ইউজ করতে পারো। আবার কান্ট্রিম্যান অর্থাৎ দেশের মানুষ সেটা বোঝানোর ক্ষেত্রেও তোমরা কান্ট্রি ইউজ করতে পারো। বাট হি ওয়াজ ড্যাশ আনফরচুনেট ফেলো, কিন্তু তিনি ছিলেন একজন দুর্ভাগা। তাহলে এই যে একজন অর্থে আমরা এখানে আর্টিকেল ইউজ করতে পারি এ অথবা অ্যান। যেহেতু আনফরচুনেট অর্থাৎ ইউ আছে, তাহলে এই ভাওয়ালটির আগে অ্যান বসবে। দ্যাট মিনস ই নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হচ্ছে অ্যান। হি ফাউট ড্যাশ হিজ কিংডম সেভারাল টাইমস। সে তার রাজ্যের জন্য যুদ্ধ করেছে অনেকবার বা কয়েকবার। তো এই যে জন্য অর্থে আমরা এখানে ফর প্রিপোজিশনটি ইউজ করতে পারি। হি ফাউট ফর হিজ কিংডম সেভারাল টাইমস বাট এভরি টাইম হি ওয়াজ ডিফিটেড, কিন্তু প্রতিটা বারই তিনি পরাজিত হয়েছিলেন। সো হি ওয়াজ ড্যাশ ডিসপেয়ার, তাই তিনি, ডিসপেয়ার অর্থ হচ্ছে হতাশা, তাই তিনি হতাশার মধ্যে চলে গিয়েছিলেন বা হতাশায় পড়ে গিয়েছিলেন। তাহলে কোনো কিছুতে আক্রান্ত হওয়া, সেই অর্থে ইন প্রিপোজিশনটি ইউজ হতে পারে। তাহলে জি নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে ইন। হি ওয়াজ ইন ডিসপেয়ার, তিনি হতাশায় পৌঁছে গিয়েছিলেন বা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। ওয়ান ডে একদিন, হোয়াইল ড্যাশ ইন আ লোনলি কেভ। এখানে অনেক কিছুই বলা যায় যে যখন তিনি একটা নির্জন গুহাতে শুয়েছিলেন কিংবা বসেছিলেন কিংবা অবস্থান করছিলেন। যেটাই দাও বা যেটাই চিন্তা করো সেটাই সঠিক হবে। আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে একদিন যখন তিনি একটি নির্জন গুহাতে শুয়েছিলেন। তো সেই অর্থে এইচ নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে লাইন। এখন কথা হচ্ছে কেন
আইএনজি যুক্ত হলো। লাই অর্থ হচ্ছে শয়ন করা, আর এটার সাথে কেন আইএনজি যুক্ত করেছি? এটার অ্যান্সার হচ্ছে, সবসময় মনে রাখবে একটা সেন্টেন্সে সবসময় একটি ভার্বই থাকে, আর সেটি হয় মেইন ভার্ব। তো এই মেইন ভার্বটি ছাড়া যদি আরো কিছু ভার্ব থেকে থাকে তাহলে সেগুলোর সবটাই হবে পার্টিসিপল। পার্টিসিপল কয়েক টাইপের হতে পারে, অর্থাৎ একটা ওয়ার্ডের শেষে আমরা ইডি যুক্ত করেও পার্টিসিপল বানাতে পারি, কিংবা একটা ওয়ার্ডের শেষে আইএনজি যুক্ত করেও পার্টিসিপল বানাতে পারি। তো এই সেন্টেন্সটিতে খেয়াল করো, ওয়ান ডে হোয়াইল ড্যাশ ইন আ লোনলি কেভ অ্যান ইনসিডেন্ট ড্রিউ হিজ অ্যাটেনশন। এই যে ড্রিউ, এটা কিন্তু মেইন ভার্ব, একটা ঘটনা তার মনোযোগকে আকৃষ্ট করেছিল। তাহলে এখানে কিন্তু মেইন ভার্বটা আমরা পেয়ে গেছি, তার মানে এটা ছাড়া অন্য যে ভার্বই হবে সেগুলো সবটাই আমাদের পার্টিসিপল বানাতে হবে, কারণ সেগুলো হবে নন ফিনিট ভার্ব। আর এই যে ড্রিউ ভার্ব, এটা হচ্ছে ফিনিট ভার্ব। তো নন ফিনিট ভার্ব বানাতে হলে হয় ওয়ার্ডের শেষে বা ভার্বের শেষে ইডি যুক্ত করবা, অথবা সেটার সাথে আইএনজি যুক্ত করবা। তো আমি এখানে আইএনজি যুক্ত করেছি। বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি যুক্ত করা হয় নন ফিনিটের ক্ষেত্রে। সো ওয়াইলের শেষে এই ভার্বটার জন্য আইএনজি যুক্ত করলাম। অথবা আরেকভাবে তোমরা চিন্তা করতে পারো, কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব লিখতে হয় তাহলে সেটার শেষে আইএনজি যুক্ত করতে হয়। হোয়াইল একটা প্রিপোজিশন, তাই এটার শেষে আইএনজি যুক্ত করেছি। তাহলে যেভাবেই তোমরা চিন্তা করো না কেন, অ্যান্সারটি সঠিক হবে। তবে এটার অল্টারনেট অ্যান্সার হিসেবে তোমরা রেস্টিং, হাইডিং, সিটিং এগুলোও লিখতে পারো। রেস্টিং, যখন তিনি বিশ্রাম করছিলেন। হাইডিং অর্থাৎ তাকে তার কিংডম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই তিনি একটা নির্জন ঘরে আশ্রয় নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে তোমরা হাইডিং লিখতে পারো। সিটিং, বসে থাকা, এগুলোও লিখতে পারো। যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই লিখবে। হি স দ্যাট আ স্পাইডার ওয়াজ ট্রাইং টু রিচ ইটস টার্গেট। তিনি দেখলেন যে একটি মাকড়সা তার টার্গেটে পৌঁছতে চেষ্টা করছিল। 6 times it tried, 6 বারের মতো এটা চেষ্টা করছিল। and every time it failed, কিন্তু প্রতিটা বারই সে ব্যর্থ হচ্ছিল। but it did not give dash its hope, কিন্তু সে তার আশাকে ত্যাগ করেনি, অর্থাৎ সে আশাহত হয়নি। তো এখানে দেখো, কোনো কিছু ত্যাগ করা বা কোনো কিছু বর্জন করা অর্থে গিভ আপ কথাটি ইউজ হয়। গিভ আপ অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। তাহলে এখানে গিভ দেয়া আছে, তাই বলাই যাচ্ছে যে এই আই নাম্বার ব্ল্যাঙ্কে আপ প্রিপোজিশনটি বসবে। and finally at the 7th time, এবং অবশেষে সপ্তমবারের মতো it was successful dash its attempt, এটা তার চেষ্টায় সফল হয়েছিল। চেষ্টায় সফল হওয়া, কোনো কিছুতে সফল হওয়া বা কোনো কিছু মধ্যতা বোঝালে বা অবস্থান করা কিংবা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্স, এইরকম ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ইন ইউজ করি। তাহলে যে নাম্বার ব্ল্যাঙ্কের অ্যান্সারটি হবে ইন। এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 2 এর সলিউশন। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখব। Make 5 sentences using parts of sentences from each column of the table below. টেবিলের 3টা কলাম থাকবে, 3টা কলামে সেন্টেন্স পার্টগুলো দেওয়া থাকবে, সেই পার্টগুলোকে অ্যাড করে 5টা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। দেখে নিই টেবিলটা। প্রথম কলামে দেওয়া আছে স্কুল লাইব্রেরি, ইট, রিড, বুকস, আ ক্যাটালগ, 5টাই দেওয়া আছে। আর মাঝের কলামে দেওয়া আছে ক্যান, ইজ, মাস্ট, আর নট, এগুলো হচ্ছে ভার্ব। এরপরের কলামে দেওয়া আছে হাউস ইন দ্য মেইন বিল্ডিং অফ আওয়ার স্কুল, be borrowed for a certain period, be maintained to locate any book, part and parcel of a repeated school, allowed to read books in the library during the class hour. প্রথমে হচ্ছে স্কুল লাইব্রেরি। তো নর্মালি একটা স্কুল লাইব্রেরি পড়ার ক্ষেত্রে আমরা কি চিন্তা করি বা আমরা কি ভাবি, যে স্কুল লাইব্রেরি হচ্ছে একটা স্বনামধন্য স্কুলের পার্ট অ্যান্ড পার্সেল বা অংশ। তাহলে সেই অর্থে প্রথম সেন্টেন্সটি হতে পারে A school library is part and parcel of a reputed school. তো প্রথমে বললাম লাইব্রেরিটা কি, এরপরে লাইব্রেরিটা কোথায় বানানো হয় বা কোথায় রাখা হয় সেটা আমাদের লিখতে হবে। তাহলে সেই অর্থে সেন্টেন্সটি এরকম হতে পারে যে ইট ইজ হাউসড ইন দ্য মেইন বিল্ডিং অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের প্রধান ভবনে এটাকে তৈরি করা হয়। তাহলে সেকেন্ড সেন্টেন্সটি হবে ইট ইজ হাউসড ইন দ্য মেইন বিল্ডিং অফ আওয়ার স্কুল। এরপর এখানে দেখো আছে হচ্ছে allow to read books in the library during the class hour, এটার অর্থ হতে পারে যে ক্লাস আওয়ারের সময় বই পড়তে অ্যালাউ করা বা অ্যালাউ না করা। তাহলে এরকম হতে পারে সেন্টেন্সটা যে we are not allowed to read books, যে আমরা ক্লাস আওয়ারে বই পড়তে অ্যালাউড না। তাহলে থার্ড সেন্টেন্সটি হতে পারে we are not allowed to read books in the library during the class hour। এরপর হতে পারে সেন্টেন্স যে এখানে দেখো বি বোরোড ফর সার্টেন পিরিয়ড, এটা বলা আছে, তার মানে কিছু সময়ের জন্য বা একটা পিরিয়ডের জন্য বই সেখান থেকে বড় করা যায় বা ধার নেওয়া যায়।
তাহলে এখানে বলা যায় যে বুকস ক্যান বি বোরোড ফর আ সার্টেন পিরিয়ড। দ্যাট মিনস ফোর্থ সেন্টেন্সটি হচ্ছে বুকস ক্যান বি বোরোড ফর আ সার্টেন পিরিয়ড। এরপর আছে বি মেনটেইনড টু লোকেট এনি বুক। কোনো বই যথাস্থানে রাখার ক্ষেত্রে একটা নির্ধারিত তালিকা মেনটেন করা যায়। তো সেই অর্থে আমরা সেন্টেন্সটি মেক করতে পারি যে আ ক্যাটালগ মাস্ট বি মেনটেইনড টু লোকেট এনি বুক। একটি ক্যাটালগ বা একটি তালিকা মেনটেন করতে হবে বইগুলোকে সাজানোর ক্ষেত্রে। তো এটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 3 এর সলিউশন। আর এখানেই শেষ হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালের পার্ট 1 এর সলিউশন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, যেটাতে থাকবে দিনাজপুর বোর্ড 2016 সালের পার্ট 2 এর সলিউশন, যার টপিক হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 রাইট ফর্ম অফ ভার্বস এবং কোয়েশ্চেন নাম্বার 5 ন্যারেশন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।